পুরনো মানচেস্টার 5 নম্বর স্বাস্থ্যনিবাস। পাহাড়ের গা কুঁদে যেন একটা তাক মতো বের করে নেওয়া হয়েছে, তারই ওপরে দাঁড়িয়ে আছে এই 3 তলা বাড়িটা। চারিদিকে ঘন বন, পেঁচালো পাক খেয়ে একটা রাস্তা নেমে গেছে সমুদ্রের দিকে। খোলা জানলা দিয়ে ঘরের বাতাস বয়ে আনছে খনিজ জলের ফোয়ারাগুলোর গন্ধকের ঘ্রাণ। পাভেল কোরচাগিন একাই রয়েছে এই ঘরে। কাল নতুন রোগীরা এলে সে এই ঘরে একজন সঙ্গী পাবে। জানালার বাইরে পায়ের শব্দ আর পরিচিত গলার স্বর শুনতে পেল সে। জনকতক লোক কথাবার্তা বলছে, কিন্তু পাভেল এই গভীর খাদের গলাটা কোথায় শুনেছে যেন। স্মৃতির গহনে চাপা পড়ে গিয়ে অস্পষ্ট হয়ে আসা কিন্তু অবিস্মৃত একটি নাম তার ফুটে উঠল মনের পটে। লেদেনেভ ইনোকেন্তি পাভলোভিচ, ও ছাড়া আর কেউ নয়। রীতিমতো আত্মপ্রত্যয়ের সঙ্গে পাভেল ডাকলো তার বন্ধুকে, আর এক মুহূর্ত বাদেই দেখা গেল লেদেনেভ তার বিছানার পাশে এসে দাঁড়িয়ে পাভেলের সঙ্গে সোৎসাহে করমর্দন করছে। তাহলে কোরচাগিন দেখছি এখনো বেশ চালিয়ে যাচ্ছ, হ্যাঁ? আচ্ছা, নিজের পক্ষ থেকে তোমার কি বলার আছে বলো দেখি। অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য তুমি যে সত্যিই উঠে পড়ে লেগেছ, সে কথাটা আবার বলে বসো না যেন। ওসব চলবে না। আমার উদাহরণটা অনুসরণ করা উচিত তোমার। আমাকেও ডাক্তারেরা তাকের উপর তুলে রাখতে চেয়েছিল, কিন্তু ওদের মুখে ছাই দিয়ে এই আমি দিব্যি চালিয়ে যাচ্ছি। বলতে বলতে ভারী আমোদের হাসি হেসে উঠল লেদেনেভ। এই হাসির আড়ালে সহানুভূতি আর দুঃখ প্রচ্ছন্ন আছে বলে অনুভব করল পাভেল। 2 ঘন্টা একসঙ্গে কাটালো তারা। মস্কোর সমস্ত সাম্প্রতিক খবরাখবর পাভেলকে জানালো লেদেনেভ। তার কাছ থেকেই পাভেল এই প্রথম শুনল যে কৃষি উৎপাদনে যৌথ ব্যবস্থার প্রবর্তন আর জনজীবনকে নতুন করে সংগঠিত করে তোলার ব্যাপারে পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। গভীর আগ্রহের সঙ্গে লেদেনেভের প্রত্যেকটি কথা যেন মনের মধ্যে গেঁথে নিল সে। আমি তো এদিকে ভাবছিলাম তোমার দেশ ইউক্রেনের কোনো একটা জায়গায় গিয়ে তুমি হয়তো উঠে পড়ে কাজে লেগে গেছো, বলল লেদেনেভ। তুমি আমায় হতাশ করলে দেখছি। আচ্ছা যাকগে, আমার অবস্থা তো আরো খারাপ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু দেখতেই তো পাচ্ছ এখনো খাড়া আছি আমি। ইদানিং আর জীবনটাকে বেশ স্বচ্ছন্দে চালিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। মোটেই চলবে না তাহলে। স্বীকার করতেই হবে, মাঝে মাঝে স্রেফ দম নেবার জন্য সামান্য দিন কয়েকের মতো জিরিয়ে নিলে যে কি চমৎকার হতো, সেই চিন্তাটা আমাকে পেয়ে বসে। আর যাই হোক, আমার তো আর আগেকার মতো বয়স নেই। দৈনিক 10 থেকে 12 ঘন্টা করে কাজ করাটা মাঝে মাঝে আমার পক্ষে একটু কঠিনই হয়ে দাঁড়ায়। তা কিছুদিন ধরে এসব কথা ভাবতে ভাবতে বোঝাটাকে একটু হালকা করে নেবার চেষ্টাও করে থাকি মাঝে মাঝে, কিন্তু ফের সেই একই অবস্থা দাঁড়ায়। কখন যে আবার সেই এক গলা কাজের মধ্যে ডুবে গিয়ে রাত্রি 12টার আগে বাড়ি ফেরার ফুরসতই পাওয়া যাচ্ছে না, তা বুঝতেও পারা যায় না। যন্ত্রটা যতই শক্তিশালী হয়ে উঠছে, তার চাকাগুলো ততই জোরে ঘোরা শুরু করেছে, আর আমাদের পক্ষে ততই দিন দিন গতিটা বেড়ে চলেছে, যাতে কিনা আমাদের এই বুড়ো বয়সীদের স্রেফ জোয়ান বয়সী থেকে যেতে হবে দেখছি। চওড়া কপালটার উপরে একবার হাত বুলিয়ে নিয়ে লেদেনেভ সহানুভূতির ভঙ্গিতে বলল, আচ্ছা, এবার তোমার নিজের কথা বলো। লেদেনেভের সঙ্গে তার শেষ দেখা হবার পর যা যা ঘটেছে পাভেল তার একটা বিবরণ দিয়ে গেল। বলতে বলতে অনুভব করলো তার বন্ধুর উজ্জ্বল 2 চোখে সমর্থনের চাউনি। উঁচু বারান্দাটার এক কোণে ডালপালা ছড়ানো গাছপালাগুলোর ছায়ার নিচে একটা ছোট টেবিলের চারধারে স্বাস্থ্যনিবাসের একদল রোগী বসে আছে। ওদের মধ্যে একজন তার ঘন ভুরুজোড়া কুঁচকে প্রাবদা পড়ছে। তার গায়ে কালো রাশিয়ান কুর্তা, মাথায় জীর্ণ পুরনো ক্যাপ, দাড়িওয়ালা মুখ আর গভীর গর্তের মধ্যে বসে যাওয়া নীল চোখ দেখেই বোঝা যায় সে একজন বহুদিনের অভিজ্ঞ খনি মজুর। 12 বছর হয়ে গেল ক্রিসান্থ চেরনোকোজভ খনির কাজ ছেড়ে এসে একটা গুরুত্বপূর্ণ সরকারি পদে বহাল হয়েছে, কিন্তু তবু তাকে দেখে মনে হয় যেন সে সবেমাত্র খনির গর্ত থেকেই বেরিয়ে এসেছে। তার হাবভাব, চলাফেরা, কথাবার্তার ভঙ্গি সবকিছুর মধ্যে দিয়ে সুস্পষ্ট হয়ে ওঠে তার পেশাটা। চেরনোকোজভ প্রান্তীয় পার্টি ব্যুরোর এবং সরকারি পরিষদের সভ্য। একটা যন্ত্রণাদায়ক ব্যাধি তার শক্তি ক্ষয় করে দিচ্ছে। ঘৃণা করে চেরনোকোজভ তার গ্যাংগ্রিন দুষ্ট পাটাকে, যার জন্য সে আজ প্রায় 6 মাস হতে চলল শয্যাশায়ী হয়ে আছে। তার সামনে বসে চিন্তাচ্ছন্নভাবে সিগারেটের ধোঁয়া ছাড়ছে জিগারেবা।
আলেকজান্দ্রা আলেক্সিয়েভনা জিগারেভা। 37 বছর বয়সী এই মহিলাটি 19 বছর ধরে পার্টি সভ্য। পিটার্সবুর্গের গুপ্ত আন্দোলনের কমরেডরা তার নাম দিয়েছিল ধাতু মজুরনি সুরজকা। সাইবেরিয়ায় যখন সে নির্বাসিত হয় তখন সে ছিল প্রায় বালিকা বয়সী। এই দলের 3 নম্বর সভ্য পানকভ। তার পাশ ফেরানো খোদাই করা মুখখানা আর সুন্দর চুলওয়ালা মাথাটা ঝুঁকে পড়েছে একটা জার্মান পত্রিকার উপরে। সিংয়ের ফ্রেমওয়ালা তার বিরাট চশমাটা ঠিকমতো বসিয়ে নেবার জন্য মাঝে মাঝে সে হাত তুলছে। 30 বছর বয়সী ব্যায়ামবিদের মতো সুগঠিত দেহ এই যুবকটি যখন পক্ষাঘাতে আড়ষ্ট তার পাটা টেনে টেনে চলাফেরা করে তখন তা দেখে কষ্ট হয়। পানকভ একজন লেখক এবং সম্পাদক, জনশিক্ষা কমিশনারিয়েটে কাজ করে। সে ইউরোপ সম্বন্ধে একজন বিশেষজ্ঞ এবং গোটাকতক বিদেশি ভাষাও জানে। রীতিমতো পণ্ডিত লোক সে, এমনকি গম্ভীর প্রকৃতির চেরনোকোজভ পর্যন্ত তাকে দারুণ সমীহ করে চলে। এই বুঝি তোমার ঘরের সঙ্গী? পাভেল কোরচাগিন যে চেয়ারটায় বসে আছে সেদিকে মাথা নেড়ে ফিসফিসিয়ে জিগারেভা জিজ্ঞেস করলো চেরনোকোজভকে। চেরনোকোজভ খবরের কাগজটা মুখ থেকে তুলে তাকালো এবং সঙ্গে সঙ্গে তার কোঁচকানো ভুরুজোড়া মসৃণ হয়ে গেল। হ্যাঁ, ওই কোরচাগিন। ওর সঙ্গে আলাপ করে নাও সুরা। ব্যারামটা ভারী কাবু করে ফেলেছে। বড় ক্ষোভের কথা। তা নইলে ছেলেটা আমাদের খুবই কাজে লাগতে পারত। কমসমলের একেবারে গোড়ার দলের একজনও। আমার দৃঢ় বিশ্বাস ওকে যদি আমরা সাহায্য করি, এবং সে সাহায্য আমি ওকে করব বলেই মনস্থ করেছি, তাহলে ও এখনো কাজের উপযুক্ত হয়ে উঠবে। পানকভ শুনছিল চেরনোকোজভের কথাগুলো। ওর অসুখটা কি? কোমল গলায় জিজ্ঞেস করলো সুরা ঝেরকানোবা। যুদ্ধের সময়কার জের আর কি, মেরুদণ্ডের কি একটা ব্যারাম। আমি এখানকার ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, তিনি তো বললেন ওর সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা। বেচারি ছেলেটা। সুরা বলল, আমি গিয়ে ওকে ডেকে আনি এখানে। এইভাবেই ওদের সঙ্গে পাভেলের বন্ধুত্বের সূত্রপাত। পাভেল তখন জানতো না যে কিছুদিনের মধ্যেই জিগারেভা আর চেরনোকোজভ তার অত্যন্ত প্রিয় বন্ধু হয়ে উঠবে এবং ব্যাধির ভারে আক্রান্ত তার ভবিষ্যৎ জীবনে এরাই হবে তার প্রধান অবলম্বন। আগেকার মতোই বয়ে চলেছে জীবনের স্রোত। তাইয়া কাজ করে চলেছে আর পাভেল পড়াশুনো করে চলেছে। পাঠচক্রের কাজটা ফের শুরু করার ঠিক আগেই পাভেলের অজ্ঞাতসারে আরেকটা নিদারুণ বিপত্তি এসে তাকে অতর্কিতে আক্রমণ করে বসল। তার দুটো পাই সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল। এখন শুধু ডান হাতখানাই সে ইচ্ছামতো নাড়াচাড়া করতে পারছে। বারবার চেষ্টা করার পর যখন সে উপলব্ধি করল যে তার আর নড়াচড়া করার ক্ষমতা নেই, তখন ঠোঁট কামড়ে রক্ত বের করে ফেলল। তাইয়া যে পাভেলকে সাহায্য করতে অক্ষম, এই কথাটা মনে হতেই সে হতাশা মেশানো তীব্র একটা ক্ষোভ অনুভব করল। কিন্তু বীরত্বের সঙ্গে তাইয়া এই হতাশা আর বিক্ষোভটাকে চেপে গেল। পাভেল ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, এবার আমাদের ভিন্ন হয়ে যেতে হবে তাইয়া। আমাদের চুক্তির মধ্যে আর যাই থাক, এটা তো আর ছিল না। কথাটা আজ আমি একবার ভালো করে ভেবে দেখব তাইয়া। কিন্তু তাইয়া তাকে কিছুতেই এ সম্বন্ধে কোনো কথা বলতে দেবে না। চোখের জল আর চেপে রাখতে না পেরে পাভেলের বুকে মুখ গুঁজে কান্নার আবেগে ভেঙে পড়ল সে। আর্চেন তার ভাইয়ের এই সাম্প্রতিকতম বিপত্তির কথাটা জানতে পেরে মাকে চিঠি লিখল। মারিয়া ইয়াকোভলেভনা সবকিছু ফেলে রেখে সঙ্গে সঙ্গে চলে এলো ছেলের কাছে। এখন থেকে তারা তিনজন একসঙ্গে থাকতে লাগলো। তাইয়া এবং এই বৃদ্ধাটি প্রথম থেকেই পরস্পরকে ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছে। সমস্ত রোগ যন্ত্রণা সত্ত্বেও পাভেল এরই মধ্যে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। শীতকালে একদিন সন্ধ্যের দিকে তাইয়া বাড়ি ফিরে এলো তার প্রথম জয়ের খবর নিয়ে। শহর সোভিয়েতে নির্বাচিত হয়েছে সে। এরপর থেকে পাভেল খুব কমই তার দেখা পায়। স্বাস্থ্যনিবাসের রান্নাঘরে তাইয়া ডিশ ধোয়ার কাজ করে। সেখানে তার সারাদিনের কাজের শেষে সোজা সে যায় শহর সোভিয়েতের দপ্তরে, আর অনেক রাত্রে ফিরে আসে ক্লান্ত হয়ে, কিন্তু অনেক কিছু নতুন ধারণা মাথায় নিয়ে। শিগগিরই সে পার্টির সভ্য পদপ্রার্থী হিসেবে দরখাস্ত করবে এবং সেই বহু প্রতীক্ষিত দিনটির জন্য আগ্রহ ভরা আশা নিয়ে সে প্রস্তুত হচ্ছে। এমন সময় দূরদৃষ্ট আরেকটা আঘাত হানল। পাভেলের ক্রমবর্ধমান ব্যারামটা ধীরে ধীরে তার কাজ করে চলেছে।
হঠাৎ একটা অসহ্য যন্ত্রণা তার ডান চোখটাকে যেন ছুঁচ দিয়ে বিঁধতে লাগলো। বাঁ চোখের কাছ পর্যন্ত যন্ত্রণাটা দ্রুত ছড়িয়ে পড়ল। চারপাশের সমস্ত কিছুতে আড়াল করে দিয়ে একটা কালো পর্দা নেমে এলো এবং পাভেল জীবনে এই প্রথম জানল পরিপূর্ণ দৃষ্টিহীনতার ভীষণতাটুকু। নিঃশব্দে এই নতুন বাধাটা এসে তার পথ রুখে দাঁড়িয়েছে, আপাত অলঙ্ঘনীয় ভয়ঙ্কর একটা বাধা। এই ব্যাপারটা তাইয়াকে আর তার মাকে নিদারুণ হতাশায় আচ্ছন্ন করে দিল। কিন্তু পাভেল তুহিন শীতল একটা শান্ত মনোভাব নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করল, আমাকে অপেক্ষা করে থেকে দেখে যেতে হবে শেষ পর্যন্ত কি ঘটে। সত্যিই যদি আর এগোবার কোনো সম্ভাবনা না থাকে, কর্মী দলের মধ্যে ফিরে যাবার জন্য আমার সমস্ত চেষ্টা যদি এই দৃষ্টিহীনতার ফলে ব্যর্থ হয়ে গিয়ে থাকে, তাহলে এই সব কিছু চুকিয়ে ফেলতেই হবে আমায়। পাভেল তার বন্ধুদের চিঠি লেখে, আর জবাবে তারাও তাকে উৎসাহ দেয় সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাবার জন্য। এই নিদারুণ লড়াইটা চলতে থাকার সময় একদিন তাইয়া বাড়ি এসে উজ্জ্বল মুখে ঘোষণা করল, আমি পার্টির সভ্যপদ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি পাবলুসা। তাদের সেল মিটিংয়ে যেখানে তার দরখাস্ত গৃহীত হয়েছে, সেই আলোচনা বৈঠকের একটা উত্তেজনাপূর্ণ বিবরণ দিয়ে গেল তাইয়া। শুনতে শুনতে পাভেলের মনে হলো পার্টির ভেতরে তার নিজের প্রথম পদক্ষেপের কথাটা। তাইয়ার হাতখানা জোরে চেপে ধরে সে বলল, তাহলে কমরেড কোরচাগিনা, তুমি আর আমি দুজনে এখন থেকে একটা পার্টি ফ্র্যাকশন হলাম। পরের দিন পাভেল জেলা পার্টি কমিটির সম্পাদককে একটা চিঠি লিখল, সে যেন একবার এসে তার সঙ্গে দেখা করে। সেই দিনই বিকেলের দিকে সর্বাঙ্গে কাদার ছিটে লাগা একটা গাড়ি বাড়িটার সামনে এসে থামল এবং 1 মিনিট বাদেই দেখা গেল জেলা পার্টি কমিটির সম্পাদক ভোলমার পাভেলের হাত ধরে ঝাঁকুনি দিচ্ছে। মাঝবয়সী একজন ল্যাটভিয়ান এই ভোলমার, আকর্ণ বিস্তৃত তার দাড়ি। আচ্ছা, আছো কেমন? তোমার এরকম ব্যবহারের মানেটা কি? খাড়া হয়ে যাও দেখি, আমরা তোমায় এক্ষুনি গ্রামের দিকে কাজ করার জন্য পাঠিয়ে দিচ্ছি। হালকা হাসির সঙ্গে সে বলে উঠল। তার যে একটা সভায় উপস্থিত থাকার কথা, সেটা একদম ভুলে গিয়ে 2 ঘন্টা সে রইল পাভেলের কাছে। কাজ পাবার জন্যে পাভেলের আবেগদীপ্ত আবেদন শুনতে শুনতে সে ঘরটায় পায়চারি করে ফিরতে লাগলো। পাভেলের বলা শেষ হয়ে গেলে সে বলল, পাঠচক্রের কথা এখন বন্ধ করো, বিশ্রাম নিতে হবে তোমাকে, আর তোমার ওই চোখ সম্বন্ধে একটা ব্যবস্থা করতেই হবে আমাদের। এখনো হয়তো কিছু একটা করা সম্ভব। মস্কোতে গিয়ে কোনো বিশেষজ্ঞ চোখের ডাক্তারকে দেখালে কেমন হয়? তুমি ভেবে দেখো এটা। তার কথায় বাধা দিল পাভেল। আমি মানুষের মধ্যে ফিরে যেতে চাই কমরেড ভোলমার, রক্তে মাংসে গড়া মানুষদের মধ্যে। আগের চেয়ে এখনই এটা আমার আরো বেশি দরকার। একা একা বেঁচে থাকতে পারবো না আমি। তরুণদের পাঠিয়ে দিন আমার কাছে, যাদের অভিজ্ঞতা সবচেয়ে কম তাদের। গ্রামের দিকে ওরা একটু বেশি রকম বাঁয়ে ঝুঁকছে। যৌথ খামারের কাজের মধ্যে যথেষ্ট সুযোগ পাচ্ছে না বলে মনে করে গোড়া থেকেই একেবারে কমিউন সংগঠিত করে তুলতে চাচ্ছে ওরা। কমসমলদের তো আপনি জানেন, ওদের যদি না সামলান তাহলে সারি ভেঙে ছুটে এগিয়ে গিয়ে বেরিয়ে যাবে। আমি নিজেই এইরকম ছিলাম এককালে। ভোলমার তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করল, তুমি এসব খবর জানলে কি করে? সবে তো আজই ওরা জেলা থেকে খবর এনেছে। হাসল পাভেল। আমার স্ত্রী বলেছে আমায়। আপনার বোধহয় মনে আছে তাকে, গতকাল রাতে তাকে পার্টি সভ্য পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। কোরচাগিনার কথা বলছো নাকি? ওই যে ডিস ধোয়ে সেই মেয়েটি, তোমার স্ত্রী? আমি তো তা জানতাম না। 2-1 মুহূর্ত চুপ করে রইল সে। তারপর মাথায় হঠাৎ একটা চিন্তা খেলে যেতেই কপালের ওপর একটা চাপড় মেরে বলল, আচ্ছা, কাকে তোমার কাছে পাঠাবো বলি শোনো। লেভ ব্রেসনেভ। ওর চেয়ে ভালো কমরেডের সঙ্গ কামনা আর করতে পারবে না তুমি। ও একেবারে তোমার মনের মতো মানুষটি। তোমরা দুটিতে মিলে দারুণ খ্যাতিমান হয়ে উঠতে পারবে বলেই মনে হয়। হাই ফ্রিকোয়েন্সি দুটো ট্রান্সফরমারের মতোই। এককালে আমি ইলেকট্রিশিয়ান ছিলাম জানো, আর তাই এইসব বৈদ্যুতিক পরিভাষাগুলো প্রায়ই এসে যায় আমার কথার মধ্যে। লেভ তোমার জন্য একটা রেডিও সেট বানিয়ে দেবে। ওসব কাজে ও খুব ওস্তাদ। আমি তো ওর ওখানে প্রায় রাত্রি 2টো পর্যন্ত কানে ওই ইয়ারফোন লাগিয়ে বসে থাকি। আমার স্ত্রী শেষ পর্যন্ত সত্যি সত্যি সন্দেহ করতে শুরু করে দিয়েছিল ওই অত রাতে বাড়ি ফেরার মানেটা কি, সে সম্বন্ধে কৈফিয়ত দাবি করতে বসেছিল। হাসলো কোরচাগিন।
বেরসেনেভ কে? জিজ্ঞেস করলো সে। পায়চারি থামিয়ে বসে পড়ল ভোলমার। ও আমাদের আদালতের সরকারি উকিল, কিন্তু আসলে এই আমি যেমন নৃত্যশিল্পী ও তেমনি সরকারি উকিল। মাত্র কিছুদিন আগে পর্যন্ত ও একটা গুরুত্বপূর্ণ পদে বহাল ছিল। 1912 থেকে আন্দোলনের মধ্যে আছে এবং বিপ্লবের সময় থেকে পার্টি সভ্য। গৃহযুদ্ধের সময় 2 নম্বর ঘোড়সওয়ার সৈন্যদলের বিপ্লবী আদালতে কাজ করেছে। সেটা ওই যখন ওরা বলশেভিক বিরোধী লোকজনদের বেছে বেছে বের করে নিয়ে তাদের বিচার চালাচ্ছিল সেই সময়। ও আবার জারিৎসিনেও ছিল, দক্ষিণ দিকের যুদ্ধফ্রন্টেও। তারপর বেশ কিছু দূরপ্রাচ্য প্রজাতন্ত্রের সর্বোচ্চ সামরিক আদালতের সভ্য ছিল। সেখানে ও ছিল বড় কষ্টের মধ্যে। শেষ পর্যন্ত যক্ষায় ধরে ওকে। দূরপ্রাচ্যের কাজ ছেড়ে এসে এখানে এই ককেশাসে চলে আসে। প্রথমে ও প্রাদেশিক আদালতের সভাপতি হিসেবে, আরেকটা জেলা আদালতের সহসভাপতি হিসেবে কাজে লাগে। তারপরে ফুসফুসের ব্যারাম একেবারে কাবু করে ফেললো ওকে। ব্যাপারটা দাঁড়ালো, হয় ওকে এখানে এসে চুপচাপ বিশ্রাম নিতে হবে, আর নয়তো পঞ্চত্ব পেতে হবে। অতএব এইভাবে আমরা এমন একজন বিশিষ্ট সরকারি উকিল লাভ করেছি। কাজটিও বেশ দিব্যি নির্ঝঞ্ঝাট ধরনের, ওর পক্ষে সবচেয়ে উপযুক্ত কাজ। যাই হোক, এখানকার লোক তো ক্রমে ক্রমে ওকে টেনে আনলো একটা সেলের মধ্যে। তারপরেই ও জেলা কমিটিতে নির্বাচিত হয়ে গেল। খেয়াল করার আগেই কখন যেন একটা রাজনৈতিক স্কুলের ভার নিয়ে বসে আছে, আর এখন আবার ওরা ওকে নিয়ন্ত্রণ কমিশনেও এনে বসিয়ে দিয়েছে। যে কোনো গোলমেলে ব্যাপারের ফয়সালা করার জন্য গুরুত্বপূর্ণ কোনো কমিশন নিযুক্ত হলেই ও সেই সব কমিশনগুলোর স্থায়ী সভ্য। এইসব ছাড়াও ও আবার শিকারে বেরোয়, দারুণ রেডিও বাতিগ্রস্ত, এবং ওর যে একমাত্র একটা ফুসফুস, তুমি ওকে দেখে সেটা বিশ্বাসই করতে পারবে না। প্রচন্ড উদ্যমে ফেটে পড়ছে। ও যদি মারা যায় তাহলে নিশ্চয়ই জেলা কমিটি থেকে আদালতে যাবার পথের মাঝখানেই কোথাও মারা পড়বে। ভোলমারকে থামিয়ে দিয়ে পাভেল তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, এভাবে এতগুলো বোঝা আপনারা ওর ঘাড়ে চাপিয়েছেন কেন? ও তাহলে তো এখানে এসে আগের চেয়ে বেশি কাজ করছে। দুষ্টুমি ভরা চোখে ভোলমার তাকালো তার দিকে। আর আমি যদি তোমাকে একটা পাঠচক্রের আর অন্য কিছু একটা কাজের ভার দিই, তাহলে লেভ বেরেসনেভ ঠিক এইরকম কথাই আমাকে এসে বলবে, এতগুলো বোঝা কি কোর্চাগিনের ঘাড়ে না চাপালেই নয়। কিন্তু নিজের বেলায় ও বলে 5 বছর হাসপাতালে চিত হয়ে শুয়ে থাকার চেয়ে 1 বছর খুব জোরদার রকমের কাজ চালিয়ে যাওয়াটা ওর ঢের বেশি পছন্দসই। দেখে শুনে তো মনে হচ্ছে সমাজতন্ত্র গড়ে তোলার আগে আর আমাদের নিজেদের লোকজনদের সম্বন্ধে ঠিক মতো নজর দিয়ে উঠতে পারবো না। কথাটা ঠিক। আমিও 5 বছর ধরে অকর্মণ্য হয়ে বেঁচে থাকার চেয়ে 1 বছরের জন্য সক্রিয় জীবন ঢের বেশি বাঞ্ছনীয় মনে করি। কিন্তু মাঝে মাঝে আমরা অত্যন্ত অন্যায় রকমে আমাদের শক্তির অপচয় ঘটাই। এখন আমি বুঝি যে এটা বীরত্বের লক্ষণ ততটা নয় যতটা অযোগ্যতা আর দায়িত্বজ্ঞানহীনতার লক্ষণ। এখন এই এতদিনে আমি বুঝতে শুরু করেছি যে নিজের স্বাস্থ্য সম্বন্ধে এমন নির্বোধের মতো অসাবধান হবার কোনো অধিকার আমার ছিল না। এখন দেখতে পাচ্ছি যে এর মধ্যে বীরত্বের কিছুই নেই। ওই ভ্রান্ত আত্মোৎসর্গের ধারণাটা যদি আমার মাথায় না থাকতো, তাহলে আরো গোটা কতক বছর বেশি টিকতে পারতাম। অর্থাৎ শিশু সুলভ অতি বামপন্থার এই ব্যাধি হচ্ছে আমাদের এক প্রধান বিপদ। এখন এইসব কথাও বলছে বটে, মনে মনে ভাবলো ভোলমার, কিন্তু পায়ের উপর একবার খাড়া হয়ে দাঁড়াতে দাও, দেখবে কাজ ছাড়া আর সব কিছুই তখন ভুলে গেছে ছেলেটা। কিন্তু মুখে কিছু বলল না সে। পরের দিন বিকেলে লেভ বেরসেনেভ এলো। মাঝরাত্রি হয়ে গেল তার বিদায় নিতে। অনেক দিন আগে হারানো এক ভাইকে যেন ফিরে পেয়েছে, এরকম একটা মনোভাব নিয়ে সেদিন রাত্রে নিজের ঘরে ফিরল সে। পরের দিন সকালবেলায় দেখলে দেখা যেত কোর্চাগিনের ঘরের ছাদে লোকজন বেতারের এরিয়ালের খুঁটি আর তার টাঙাচ্ছে। ঘরের মধ্যে ততক্ষণে লেভ পাভেলকে তার অতীত জীবনের নানান কৌতূহল জাগানো ঘটনার কাহিনী বলতে বলতে রিসিভিং সেটটা ঠিকঠাক করতে ব্যস্ত। পাভেল তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু তাইয়া তাকে যে বর্ণনা দিয়েছে তার থেকে পাভেল তার চেহারাটা বুঝে নিয়েছে। লম্বা সুন্দর চুলওয়ালা নীল চোখ যুবক এই লেভ, যার চলন বলনের মধ্যে একটা উত্তেজনা চালিত ভঙ্গি আছে। লেভের সঙ্গে পাভেলের প্রথম আলাপের মুহূর্তে
সে তার হুবহু এরকম চেহারার কল্পনাই করেছিল। বিকেলের পর গোধূলির আলো ভরা ঘরে তিনটে ভাল্ব মৃদু আলোয় জ্বলতে থাকলো। বিজয়ীর ভঙ্গিতে লেব পাভেলের হাতে তুলে দিল ইয়ারফোন দুটো। এলোমেলো একটা বিশৃঙ্খল আওয়াজে ভরে উঠেছে ইথার। বন্দরের ট্রান্সমিটারগুলো থেকে কিচিরমিচির একটা আওয়াজ আসছে, একদল পাখির চেঁচামেচির মতো। সমুদ্রের ওপর কাছাকাছি কোনো জাহাজের বেতার থেকে বেরিয়ে আসছে ফুটকি আর ড্যাশ চিহ্নের স্রোত। কিন্তু এই সমস্ত গোলমাল আর আওয়াজগুলো পরস্পরের সঙ্গে মিলেমিশে গিয়ে যে ঘূর্ণির সৃষ্টি করছে, তার মধ্যে থেকে টিউনিং কয়েলটি বাছাই করে নিল একটা আত্মপ্রত্যয় ভরা প্রশান্ত গলা। তারপর কয়েলটি সেইখানেই স্থির হয়ে রইল। মস্কো রেডিও থেকে বলছি। ছোট্ট এই রেডিও সেটটা পৃথিবীর বিভিন্ন জায়গার 60টা বেতার কেন্দ্রকে পাভেলের আওতার মধ্যে এনে দিয়েছে। যে জীবন থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, সেটা আবার তার কাছে ফিরে এলো এই ইয়ারফোনের পাতলা পর্দার মধ্যে দিয়ে সমস্ত বাধার বেড়া ভেঙে ফেলে। পাভেল আবার অনুভব করতে পারছে সেই বৃহত্তর জগতের নারীর বলিষ্ঠ গতি চাঞ্চল্য। পাভেলের চোখে আনন্দের দীপ্তি ফুটে উঠতে দেখে ক্লান্ত বেরসেনেভ তৃপ্তির হাসি হাসল। মস্ত বড় বাড়িটা নিস্তব্ধ হয়ে গেছে। ঘুমের ঘোরে এপাশ ওপাশ করতে করতে কি যেন বিড়বিড়িয়ে বলল তাইয়া। পাভেল আজকাল খুব কমই তার স্ত্রীর দেখা পায়। অনেক রাত্রে ক্লান্ত হয়ে শীতে কাঁপতে কাঁপতে বাড়ি ফেরে সে। কাজের পেছনে ক্রমশই বেশি বেশি করে সময় দিতে হচ্ছে তাকে, এবং বিকালের দিকে ইদানিং সে ফুরসত পায় কখনো সখনো। এ সম্বন্ধে বেরসেনেভের উক্তিটা মনে পড়ে পাভেলের। কোনো বলশেভিকের বউটিও যদি পার্টি কমরেড হয়, তাহলে তাদের দুজনের মধ্যে দেখাশোনাটা খুবই বিরল ব্যাপার হয়ে দাঁড়ায় বটে। কিন্তু এর দুটো সুবিধের দিক আছে। পরস্পরের কাছে তারা কোনোদিন একঘেয়ে হয়ে উঠবে না, এবং ঝগড়া করবারও সময় হবে না তাদের। সত্যি তো, সে আপত্তি করবে কি করে? তাছাড়া কি বা আশা করতে পারত সে? একটা সময় যখন তাইয়ার বিকেলগুলি ছিল পাভেলের জন্যই উৎসর্গীকৃত, তখন তাদের সম্পর্কটা ছিল আরো নিবিড়, আরো বেশি স্নেহের মাধুর্যে ভরা। কিন্তু তখন তাইয়া ছিল শুধু স্ত্রী, পাভেলের সঙ্গিনী মাত্র। এখন সে তার ছাত্রী এবং পার্টি কমরেড। সে জানে তাইয়া যতই রাজনীতির দিক থেকে পরিণত হয়ে উঠবে, পাভেলের জন্য সে ততই কম সময় দিতে পারবে। তাই যেটা অনিবার্য সেটা মেনে নিয়েছে পাভেল। একটা পাঠচক্র পরিচালনার কাজ তাকে দেওয়া হয়েছে, এবং বিকেলের দিকে আবার তার ঘরখানা ভরে উঠছে নানা কণ্ঠের মিলিত আওয়াজের গুঞ্জন ধ্বনিতে। তরুণদের সঙ্গে রোজ এই কয়েক ঘন্টা করে কাটানোর ফলে পাভেল নতুন উদ্যম আর প্রাণ শক্তিতে ভরপুর হয়ে ওঠে। বাকি সময়টা তার কাটে রেডিও শুনে। খাবার সময় তার ইয়ারফোন দুটো কান থেকে খুলিয়ে নেবার জন্য মাকে বড় মুশকিলে পড়তে হয়। অন্ধ হয়ে যাবার ফলে সে যা হারিয়েছিল, এই রেডিওটা আবার তাকে সেই জ্ঞান আহরণের সুযোগটুকু ফিরিয়ে দিয়েছে। দেহে তার নিদারুণ যন্ত্রণা, দুই চোখে তীব্র জ্বালাধরা বেদনা, নির্মম দূরদৃষ্ট তার উপরে চাপিয়ে দিয়েছে কষ্টের বোঝা। কিন্তু জ্ঞান সঞ্চয়ের সর্বগ্রাসী কামনা তাকে এই সব কিছুই ভুলে থাকতে সাহায্য করেছে। রেডিওটা যখন ম্যাগনিটোস্ত্রয়ীর খবরে সেখানকার কমসমল সভ্যদের বীরত্বের বিবরণ দিয়ে গেল, তখন আনন্দে ভরে উঠল পাভেলের বুক। এই তরুণ কমিউনিস্টরা সব পাভেলদের পরবর্তী দলের ছেলেমেয়ে। নির্মম তুষারঝড় আর এক পাল ক্ষুধার্ত নেকড়ে বাঘের মতো ভয়ঙ্কর সেই ঠান্ডায় জমে যাওয়া উড়ালের মাটি, দৃশ্যটাকে কল্পনা করতে লাগলো পাভেল। বাতাসের আর্তনাদ তার কানে বাজতে লাগলো, আর তার চোখের সামনে ফুটে উঠল তুষার ঝড়ে পড়া ঘূর্ণির মধ্যে একদল কমসমল তরুণ, যারা তার পরে জন্মেছে। বিরাট বিরাট কারখানা বাড়িগুলোর মাথায় ছাদ বসিয়ে প্রথম দফার বড় বড় দামি যন্ত্রপাতিগুলো তুষার ঝড় আর বরফের আক্রমণ থেকে বাঁচাবার জন্য আর্ক ল্যাম্পের আলোয় কাজ করে চলেছে। এর তুলনায় তাদের প্রথম দলের সেই কিয়েভ কমসমল তরুণদের বনের মধ্যে রেলপথ তৈরির কাজে ঝড় জল তুষারপাতের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারটা কত তুচ্ছ বলে মনে হয়। দেশ ক্রমশই বড় হয়ে উঠছে, আর সেই সঙ্গে দেশের মানুষগুলো। ওদিকে নিপারের জলস্রোত লোহার বাঁধ ভেঙে দিয়ে ভাসিয়ে নিয়ে গেছে মানুষ আর যন্ত্রপাতি, এবং আরেকবার সেখানেও কমসমল তরুণরা ঝাঁপিয়ে পড়েছে বাঁধের ফাটল রোকবার জন্য। দুদিন ধরে প্রচন্ড লড়াইয়ের পর
তারা সেই দুর্দমনীয় স্রোতের তোড়কে ফের বাগ মানিয়েছে। পাভেলের পরবর্তী নতুন একদল কমসমল তরুণ কুচকাওয়াজ করে চলেছে এই বিরাট সংগ্রামের পুরোভাগে, এবং এই বীর দলের নামের তালিকায় পাভেল গর্বের সঙ্গে শুনল তার পুরনো বন্ধু কমরেড ইগনাত পানকারাতভের নাম।